দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় আপনার সঙ্গে আছে আমি মাহফুজ মিশা। আপনারা জানেন ঈদে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ এবং বছর এই দুটো উৎসবে ঢাকা শহর থেকে প্রায় ১.৫ কোটি মানুষ ঢাকা শহর ছাড়ে স্বল্পতম সময়ে। ফলে রাস্তায় অর্থাৎ সড়কে, রেলে কিংবা নৌপথ, আকাশপথ সব জায়গায় একটা দারুণ রকমের ব্যস্ততা দেখা যায়। সরকার কৌশলগতভাবেই ঈদের ছুটি বাড়ানোর চেষ্টা করেছে এবং যে কারণে হয়তো মানুষের ভোগান্তি যেন খানিকটা কম হয়। ঈদ যাত্রা কেমন হচ্ছে? গতবারের যে ঈদ যাত্রা ছিল, অর্থাৎ এই সরকার ক্ষমতায় আসার পর প্রথম ঈদ যাত্রা, সেখানে যে সমস্ত ভুলভ্রান্তি ছিল সেখান থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কতটুকু শিক্ষা নিল এবং ঈদ কেমন হবে, ঈদের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ অন্যান্য বিষয়, এসব নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আছেন সরকারের সড়ক, রেল ও নৌ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। শেখ রবিউল আলম, স্বাগত আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমরা প্রথমে আপনাকে যে প্রশ্নটা করতে চাই, আমার মনে আছে আপনি গত ঈদের সময় আমরা আপনার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। এইবারের ঈদযাত্রা এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে স্বস্তির, কিন্তু আমরা ধারণা করছি যে মূল স্রোতটা শুরু হবে হয়তো বা সোমবারের পর থেকে, অর্থাৎ মঙ্গল বুধ এই দুদিন, এমনকি কালকেও হতে পারে। ফলে যে প্রস্তুতি, আপনি আজকেও কিছু ঢাকার বের হওয়ার যে রাস্তা সেগুলো পরিদর্শন করেছেন, সেখান থেকে আপনাদের প্রস্তুতি কতটুকু? যারা ঢাকার বাইরে যাবেন, একটা বিশাল জনগোষ্ঠী, তাদের এই যাত্রা স্বস্তির হবে নাকি ভোগান্তির হবে? ধন্যবাদ আপনাকে। আপনি যতটাই বলেছেন যে প্রায় ১.৫ কোটি মানুষ ঢাকা ছাড়বে ৩ দিনের মধ্যে। এবার আরও যুক্ত হয়েছে প্রায় ১ কোটি কুরবানিযোগ্য পশুও ঢাকায় ঢুকবে এবং বের হবে। তার মানে প্রায় ২.৫ কোটির মতো যাত্রী বলতে পারেন আপনি। তো সেটাকে নির্বিঘ্নে আপনার পরিবহন করা বেশ চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয়েছে যে গতবার আমাদের প্রস্তুতিটা ভালো ছিল এবং সফলভাবে সম্পন্ন করেছি। ২টি বা ৩টি দুর্ঘটনা ঘটেছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল এবং সেটা বেশ হৃদয় বিদারী ছিল। সেটি না হলে গতবারের ঈদযাত্রাটা আমরা মোটামুটিভাবে বেশ সফল করতে সক্ষম হয়েছিলাম। তো এবার সে যেখানে যেখানে সামান্য ব্যত্যয় হয়েছিল সেটাকে আমরা গত ১ মাস ধরে আন্তঃমন্ত্রণালয় মিটিং, যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে পর্যায়ক্রমে আলোচনা, সব সেক্টরে, রেল, নৌ, আপনার সড়ক। আজকে আমি চলে গিয়েছিলাম চন্দ্রাতে, ওখানে মিটিং করেছি। এটা একটা কারণ হলো, ওই চন্দ্রাতে কিছু কনজাংশন এমনভাবে তৈরি হয়, কারণ যমুনা সেতুতে অবাধে ৪ লেনে গাড়ি পার হতে পারে না। তো ৪ লেনের গাড়ি এসে যখন ২ লেনের কাছে চলে আসে তখন কিন্তু ওখানে বেশ সংকট তৈরি হয়, একটা বড় সময় খাই সেটা। হ্যাঁ, পাশাপাশি আরও কিছু আছে যে অবকাঠামোগত কিছু প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতা আমি বলছি যে অবাধ চলাচলের ক্ষেত্রে কৌশলগত প্রতিবন্ধকতা। তো সেইগুলি চ্যালেঞ্জ হয় বিধায় আজকে আমি মিটিং করেছি কিন্তু চন্দ্রাতে গিয়ে। ওখানকার যারা সংশ্লিষ্ট, হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ, গাজীপুরের পুলিশ কমিশনার, ডিসি, ইউএনও, আমাদের বিআরটি এর কর্মকর্তা, সেতুর সাথে যারা জড়িত, সব মিলিয়ে ওখানে আমরা সারাক্ষণ প্রায় ৬টি মোবাইল কোর্ট রাখার চিন্তা করেছি। ৬টি মোবাইল কোর্ট, কারণ গতবার ছিল আমাদের সব মিলিয়ে ২৪টি মোবাইল কোর্ট। এবার আমরা ১৯ আর ৫০ প্রায় ৬৯টি মোবাইল কোর্ট যাতে সার্বক্ষণিক ফাংশন করে সেই ব্যবস্থা নিয়েছি। আমি পুরো বাংলাদেশে আমি ওখানে গিয়ে আজকে ওখানকার যারা আছে তাদের সাথে মিটিং করেছি, কারণ আমরা মন্ত্রণালয়ে বসে মিটিং করি, নির্দেশনা দেই, তারা অঙ্গীকার করে, বাস্তবায়ন করা কিন্তু কঠিন হয়ে যায়। আর আমি প্রতিমন্ত্রী, সবাই আমরা সচিব, চিফ ইঞ্জিনিয়ার, যারা যারা যুক্ত, ওখানকার স্থানীয় আপনার জনপ্রতিনিধি মুজিবুর রহমান সাহেব ছিলেন এমপি, তারপর আমাদের পরিবহন খাতে বেশ আপনার কার্যকর ভূমিকা রাখতে পারেন যিনি শিমুল বিশ্বাস সাহেব, মেম্বার অফ পার্লামেন্ট, তিনিও ছিলেন। সবাইকে নিয়ে আমরা মিটিং করেছি এবং সবাইকে দায়িত্ব বলেছি যে আমরা এই চ্যালেঞ্জটা ওখানে বসে মিট আপ করতে চাই। তার মানে হচ্ছে যারা ফাংশন করলে ঈদযাত্রাটি অবাধ হয় আমরা তাদের কাছে চলে যাচ্ছি, ডেকে আনছি না, সেখানে যাচ্ছি, দায়িত্ব দিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে যে যেভাবে সবাই অঙ্গীকার করছে, মাঠে থাকছে, সবার ছুটি বাতিল করা হয়েছে ৩টি মন্ত্রণালয়ের, সার্বক্ষণিকভাবে তারা যেভাবে আছে, যারা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করবে তাদেরও আমরা কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। গতবার কিছু ব্যত্যয় হয়েছে, তো সেখানে কিছু অভিযোগও হয়েছে তাদের ইসের বিরুদ্ধে, মানে অ্যাকশনের বিরুদ্ধে। তো সেগুলি আবার কিভাবে মিনিমাইজ করা যায়। ম্যানেজমেন্ট হচ্ছে আপনি কাউকে ক্ষুব্ধ করে না, সবার অধিকারটাকে গুরুত্ব দিয়ে আমলে নিয়ে সমাধান করা, ওনারশিপ দিয়ে সেভাবে করছে। আমি মনে করছি যে ভালো হবে। জি, আমাদেরও সেটাই প্রত্যাশা, কারণ ভালো মতো সবাই যাক। ট্রেন নিয়ে একটা খুবই পুরনো প্রবাদ যে ৯টার ট্রেন কয়টাই ছাড়ে। এইবার আসলে ঈদ যাত্রার সময় এত মানুষ এবং ট্রেনের স্ট্যান্ডিং টিকিট,
আজকের ট্রেনগুলো সময় মতোই ছেড়েছে, মোরললেস 10 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত দেরি হয়েছে। কিন্তু যে সংকটটা দেখা গেছে মাননীয় মন্ত্রী, সেটা হচ্ছে ভিড়ের কারণে অনেক যাত্রী, বিশেষ করে নারী এবং শিশু, তারা উঠতে পারেন নাই। আমি জানি এখানে আপনার খুব বেশি কিছু হয়তো করারও নাই, কিন্তু ট্রেনগুলো সময় মতো ছাড়বে তো বাকি যে সামনের 3-4 দিন আছে? না, গতবার একেবারে পারফেক্টলি ছেড়েছিল। একটা 9টা বগি লাইনচ্যুত হয়েছিল, আপনি জানেন, সেটা হচ্ছে নীলসাগরে। তো তার জন্য 2-3টি ট্রেন সান্তাহারে আপনার বিলম্ব হয়েছিল। সেখানেও আমরা ওই ট্রান্সশিপমেন্ট করে কিন্তু ম্যানেজ করে ফেলেছিলাম, এবং 18 ঘন্টার মধ্যে ওই ট্রেনকে শিফট করে এনে আমরা আবার কিন্তু ওই লাইনটা সংযোগ অব্যাহত রেখেছিলাম। এবার যেটা হয়েছে, আজকে 3টি ট্রেনের একটু বিপর্যয় ঘটেছে। সেটা হলো গতকালকে একটা ট্রেন প্রচুর লাইনের উপর খড় নেড়ে দেয়, মানে আপনার ধানের অবশিষ্ট যে অংশ, খড় বলি আমরা ওটাকে। তো এটা মাইলের পর মাইল শুকাতে দেয়। তো সেখানে আপনি যারা ট্রেনের সম্পর্কে জানে তারা বুঝবে যে এখানে কিন্তু আপনার চাকা কিন্তু আপনার স্লিপ করে। তো সেই কারণে একটা ট্রেনের চাকা স্লিপ করে হয়ে যায়, দ্রুত আপনার রিলিফ ট্রেন গিয়ে তাকে উদ্ধার করে আমরা সচল করতে আমাদের 2 ঘন্টা সময় লেগে যায়। ওই ট্রেনটা ফিরে আসতে 2 ঘন্টা যে সময় লেগেছে, তার কারণে 3টি ট্রেন, একটা আধা ঘন্টা, একটা 1.5 ঘন্টা, আর একটা 10 মিনিট আপনার লেট হয়েছে। বাকিগুলি সব সময় মতো ছেড়েছে, এবং আমরা মনে করছি আজকের মধ্যে বা সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আগামীকাল থেকে প্রত্যেকটা ট্রেন নির্দিষ্ট টাইমে ছাড়বে। আমরা প্রায় 10টি ট্রেন এই ঈদ যাত্রা উপলক্ষে কিন্তু নতুনভাবে যুক্ত করেছি। আমরা প্রায় 51টি কোচ যুক্ত করেছি, 3টি ক্যাটেল ট্রেন যুক্ত করেছি পশু বহন করবার জন্য, যেটা সবসময় ডিমান্ড এরকম, এর আগে এরকমভাবে হয়নি। অর্থাৎ আমরা 32,000 যাত্রীকে অবাধে প্রতিদিন আন্তনগর ট্রেনে আপনার পরিবহন সুযোগ দিতে পারি। এবার আবার ঈদ যাত্রা উপলক্ষে আমরা সবসময় 25%, গতবারও বাড়িয়েছি, এবারও বাড়িয়েছি। তারপরে 40,000 যাত্রী আন্তনগর ট্রেনে কিন্তু অবাধে যেতে পারবে। তো লক্ষ লক্ষ যাত্রী কিন্তু ট্রেন ভ্রমণে ইচ্ছুক। আমি আজকে ট্রেনে স্টেশনে গিয়েছি, জানিয়েও যাইনি, হঠাৎ করে গিয়ে কয়েকটা ট্রেনে উঠেছি। তখন পরিবেশ যদি বলেন, আপনার ওয়াশরুম যদি বলেন, ফ্যানগুলি বলেন, যথার্থভাবে চলছে, যাত্রীরা বেশ হ্যাপি। অর্থাৎ সেবার মানটা অনেকটা বেড়েছে। এবং ওখানে যারা আমাদের ট্রেন লাইনের কর্মকর্তারা যারা আছেন, রেলপথ মন্ত্রণালয়ের, তারাও কিন্তু দায়িত্বের সাথে ফাংশন করছেন, যে জবাবদিহিতার সাথে ফাংশন করাতে আমরা সক্ষম হয়েছি। তো সীমাবদ্ধতা আছে, যেহেতু প্রচুর যাত্রী যাতায়াত করতে চায়। তো আমি তো 40,000-এর বেশি আন্তনগর ট্রেনে যাতায়াত সুযোগ দিতে পারছি না, যার জন্য অনেকে দাঁড়িয়ে। আরেকটা সমস্যা যেটা হয়েছে, ধরেন এই অনলাইনে টিকিট কেটেছে, তো টিকিটটা তার মোবাইলে আছে, তিনি এটা দিয়ে ঢোকেন, তিনি আবার পরিচিত 4-5 জনকে এটা সেন্ড করে দেন তার কাছের। তারাও ওই একই ট্রেন শো করে আপনি গেট থেকে ঢুকে যাচ্ছে। কারণ অল্প সময়ের মধ্যে প্রত্যেকের এই টিকিটটা চেক করা সম্ভব হয় না, মোবাইলে থাকে। তো একটা ট্রেনের এগেইনস্টে যখন 6-7 জন ঢুকে যাচ্ছে, তারা কিন্তু একটা টিকিট এগেইনস্টে ঢুকে যায়। ওই মোবাইলে কাছের লোক তো, বন্ধু হোক আত্মীয় হোক, সেন্ড করে দেয়, গ্যাপে গ্যাপে যায়, ওটা দেখে ঢুকে যাচ্ছে। তো শনাক্ত করা একটু কঠিন হয়ে যায়। 7-8 জন যখন আপনি স্টেশনের মধ্যে ঢুকছে, কেউ কেউ কী করছে, জানে যে সে সিট নাই তার, কারণ তার এই টিকিটটা তো নকল বলা যেতে পারে। তো তিনি তখন হয়তো অনেক সময় দাঁড়িয়ে যান, অত সময় ছাদে উঠে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে যায়। এইটা কন্ট্রোল করা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ হয়েছে। মাননীয় মন্ত্রী, অনলাইন টিকিট নিয়ে আমার একটা অভিজ্ঞতা। অনলাইন টিকিট বিশেষ করে ঈদের সময় কোনোভাবে অনলাইনে ঢোকাই যায় না। ধরেন আমি কয়েকজনের অভিজ্ঞতা এরকম শুনেছি যে তারা সব শেষ করে যখন পেমেন্ট করতে যাচ্ছে, এবং একটা নির্দিষ্ট সময় সকাল 7টা থেকে 8টা বা এরকম, কিন্তু আবার কাউকে ফোন দিলে এই টিকিটটা পাওয়া যায়। ফলে এইটা রোধ করবেন কীভাবে? না, আমি আপনাকে বলি, আমি ধরেন তো প্রতিদিনে আমি কত 40,000 টিকিট আন্তনগরে দিচ্ছি। আমার ওখানে নক করছে 30 লাখ 35 লাখ মানুষ নক করছে, যার কারণে আপনি সবসময় দেখবেন যে ওটা বিজি হয়ে আছে, আপনি ঢুকতে পারছেন না। আবার একজন যখন টিকিট কনফার্ম করছে, তখন তাকে আবার 10 মিনিট সময় দেওয়া হচ্ছে পেমেন্ট করার জন্য। এই যে 10 মিনিট কিন্তু আপনি ওই জায়গায় আর ঢুকতে পারছেন না, এই কারণে আপনি বেশ কঠিন হয়ে যায়। কিন্তু এটা তো নিশ্চিত যে 40,000 টিকিট মানুষ অনলাইনেই কাটছে, অন্য কোনো পন্থায় না। অর্থাৎ যখন 35-36 লাখ মানুষকে আবেদনকে বিবেচনা করে 40,000 টিকিট আমি দিতে পারি, তখন এইখানে একটা অ্যাভেলেবেল ভাবে আপনি যুক্ত হতে পারছেন না, বা আপনি সংযোগটা পাচ্ছেন না, অথবা পারচেস করতে পারছেন না। এটা একটা মানে চাহিদার তুলনায় সিটের সংখ্যা কম হওয়ায় কিন্তু এই প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। কিন্তু এই টিকিট বিক্রির ক্ষেত্রে
কোনো অনিয়ম এ পর্যন্ত গোয়েন্দা সংস্থারাও নজরদারি করেছে, আমরা সর্বাত্মকভাবে করছি, কোনো অনিয়ম পরিলক্ষিত হয় না। আরেকটা কথা আমি বলা উচিত, কোনো কোনো সময় যেটা হয়েছে, যখন আপনি 4 জন বন্ধু এক হয়ে প্রথম দিকের চেষ্টা করলেন, করে একজন তো 4টা টিকিট পায়, তো 16টা টিকিট আপনি পেয়ে গেলেন, ওকে, আপনি কিন্তু ওই ট্রেন জার্নি করবেনই না। তখন এই 16টা টিকিট আবার তারা তাদের পরিচিত লোকের মাধ্যমে বিক্রি করে দিতে পারে। এখন এটা নিয়ন্ত্রণ করা তো কঠিন। আমি তো এরকম করতে পারছি না যে কে টিকিট ভ্রমণ করবে কি করবে না, সেটা তো শনাক্ত করার কোনো সুযোগ নেই। সে হয়তো ওই ট্রেনে যাবেই না, তারা 4 জন, কিন্তু 16টা টিকিট পেয়ে গিয়েছে, তারা অনলাইনে কিনতে পেরেছে, তারা আবার অন্য জায়গায় এটা বিক্রি করে দিচ্ছে, অথবা 200 টাকা বেশিও নিতে পারে, এরকমের অভিযোগ আছে। বাট এটা কিভাবে রহিত করাটা বেশ কঠিন, তবে আমাদের এগুলি নিয়ে আমাদের চিন্তা ভাবনা কাজ করা উচিত। জি, গতবারের ঈদযাত্রার সঙ্গে এবারের ঈদযাত্রার একটা মৌলিক পার্থক্য হচ্ছে পশু পরিবহন, এবং আপনি স্পষ্ট করে বলেছেন যে মহাসড়কের পাশে পশুর হাট মেনে নেওয়া হবে না, কিন্তু কোথাও কোথাও মহাসড়কের পাশে পশুর হাট স্থাপন হয়েছে কিনা, যদি এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় বা অন্যের বিষয়, সেটি একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে ঈদযাত্রায় 94টা জায়গায় দুর্ভোগ হতে পারে, এবার এটা আগাম চিহ্নিত, সেই 94টা জায়গা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো কিনা। এবং তৃতীয়ত হচ্ছে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আজকের রিপোর্ট, এবং ধরেন আশিকপুর বাইপাসে দাঁড়িয়ে থাকা এক যাত্রী বলছেন যে স্বাভাবিক সময় যেটা 300 টাকার ভাড়া, সেটা এখন 500 টাকা চাচ্ছে, এবং সে বাধ্য হয়ে 500 টাকা দিয়েই নিয়েছে। ফলে এগুলো কিভাবে দূর করবেন? গত ঈদ থেকে কি শিক্ষা নিলেন? না, উনি বলেছেন চাচ্ছে। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলি, বাস স্ট্যান্ডগুলিতে টিকিট যে সমস্ত কাউন্টার আছে, তারা নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। কোনো ব্যত্যয় ঘটলে ওই পরিবহনের রুট পারমিট পর্যন্ত বাতিল করা হবে। দ্বিতীয়ত হচ্ছে তাকে তো ফাইন করা হয় মোবাইল কোর্ট। হ্যাঁ, কিন্তু সে যদি সেটা প্রপার জায়গায় কমপ্লেন করতে পারে, ম্যাজিস্ট্রেট যদি সেটা এন্টারটেন করে, তার হাতে যদি সেই সময়টা থাকে, এটা পিছনে তো অনেকগুলো যদি কিন্তু আছে। আমি হয়তো কমপ্লেন করবোই না, আমার তো যেতে হবে। আমি আসছি ওই জায়গায়। আমাদের যাত্রীদের একটা প্রবণতা রয়েছে, তারা কিন্তু বাস স্ট্যান্ডে গিয়ে সময় ব্যয় করে টিকিট কেটে ওয়েট করে বাস আসবে তারপর উঠবে, এটা এই ধৈর্য এবং এইভাবে প্র্যাকটিস না। এই শেষের দিকে দেখবেন যে ঈদের একদিন আগে অথবা তার আগের দিন, শেষের 2 দিন দেখবেন যে গার্মেন্টস ছুটি হয়েছে, তারা গলির থেকে মেইন রাস্তায় চলে আসছে, পরিবহন, চলন্ত পরিবহনে উঠা তারা প্র্যাকটিস করছে, ব্যাগ নিয়ে আসছে, বাচ্চারা আছে, সে খালি খোঁজে যে একটা গাড়ি খালি যাচ্ছে কিনা বা একটু উঠে যাওয়া যায় কিনা। তো এই সারা পথে এরকমভাবে যাত্রীদের উঠার একটা প্রবণতা আছে। সেই জায়গাটা নিয়ন্ত্রণ করা আমাদের যখন কঠিন হয়ে যায়, এবং বাসের ওই সমস্ত সুপারভাইজাররাও থাকে, এখানে 50 জন লোক দাঁড়িয়ে আছে, আমি 2-3 জনকে নিতে পারবো, সে 100 টাকা বেশি ক্লেম করছে, যাত্রীও তাতে এক হয়ে যাচ্ছে, রাজি হয়ে সে উঠছে। এইভাবে পথে যদি যত্রতত্রভাবে যাত্রী উঠে এবং এই প্রবণতা যদি আপনি রহিত করতে না পারেন, আপনি যদি বাস স্ট্যান্ডে আনতে না পারেন বা কাউন্টারে আনতে না পারেন, তখন কিন্তু এই 100-200 টাকা বেশি বিচ্ছিন্নভাবে যেটা নিচ্ছে, সেটা নিয়ন্ত্রণ করাটা বেশ চ্যালেঞ্জ এবং কঠিন। তো এই শেষ মুহূর্তে তারা কি করে, যাত্রীরা যে কোনো মূল্যে সে উঠে যেতে, সে একটা পিক আপে উঠে যাচ্ছে 20 জন, একটা খালি ট্র্যাকে উঠে যাচ্ছে 50 জন কন্ট্যাক্ট করে, আর বাস যদি কোনো রকম দেখে যে 2 জন উঠে যাচ্ছে, যাত্রীরা 100-150 লোক যাত্রী জড়ো হয়ে থামাচ্ছে, তারা তাদের মতো করে উঠছে। এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না অভিযোগ না থাকাকালীন। বাট বাস কাউন্টারে যদি আপনি যান, অথবা ধরেন স্ট্যান্ডগুলিতে যদি যান, সেটা জেলা হোক মহানগরে হোক, সেখানে আমাদের ভিজিলেন্স টিম আছে, আপনাকে কেউ কমপ্লেন করতে হবে না, খালি জানালেই হলো, আপনার পাশেই আছে, মনিটরিং টিমও আছে, তারপর ধরেন কন্ট্রোল রুম আছে, কোনো রকমের কোনো ব্যত্যয় হলেই। এবং এবার আমি যেটা করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা কাউন্টারে ফোন নাম্বার না, ভাড়ার দৃশ্যমানভাবে টানিয়ে রাখতে হবে, 4টা, এবং বাসেও দৃশ্যমানভাবে ভাড়া রাখতে হবে। কিন্তু কোনো রাখাটাই কাজ করে না যখন সুপারভাইজার ওই ক্রাইসিসের মধ্যে 200 বেশি চায়, আর আপনি যখন বার্গেনিং করে 100 টাকা দিয়ে উঠতে সম্মত হয়ে যান, তখন তো আর কোনো নির্ধারিত ভাড়ার ফাংশন করছে না। জি, আমাদের সহকর্মী আখলাকুস সাফা, সে মাঝখানে 5টি জেলায় গিয়েছিল মূলত পশুর হাট এবং পশু পরিবহন কিভাবে হয় সেটা দেখার জন্য। এবং সেটা দেখতে গিয়ে আমরা যেটা দেখলাম যে পশুর হাটের কথা পরে আসি, শুধুমাত্র মহাসড়কেও এক ধরনের মানে জোর করে চাঁদা নিচ্ছে না, আপনি এই কথাটা বলে এটা নানান ধরনের বিতর্কও তৈরি করেছিল আমার মনে আছে। মানে ধরেন একটা ট্রাককে থামাচ্ছে, পুলিশকে টাকা দিচ্ছে, এবং কি সেই ছবি যখন আমরা নিয়েছি, আমাদের রিপোর্টার আখলাকুস থাপা নিয়েছে, তখন তারা আমাদেরকে উল্টো চাঁদা দিতে চেয়েছে, এবং এটা ট্রাক ড্রাইভারও খুশি মনেই দেয়, যেটাকে আপনি সমঝোতার কথা বলছেন। না, আমি সেটাকে বলিনি, আমি অন্য জিনিস বলেছি, যাই হোক। কিন্তু এটাকে ওনারা বলছেন যে এটা 2 পক্ষই অ্যাগ্রিড,
পরবর্তীতে আজকে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে, সেই 5 সদস্যকে ক্লোজ করা হয়েছে। ফলে মহাসড়কে যখন এই যে একটা বিশাল সংখ্যক পশু বিশেষ করে ঢাকা শহরে ঢুকবে অথবা ধরেন চট্টগ্রামে ঢুকবে, বড় শহরগুলোতে ঢুকবে, সেগুলোতে এই চাঁদাবাজি যে হচ্ছে এটার দায় আসলে কে নেবে? কারণ এটার সঙ্গে পরিবহন খাত জড়িত, পুলিশও জড়িত, বা ইজারা যারা দিচ্ছে সেটার সঙ্গে হয়তো স্থানীয় সরকার মন্ত্রণালয় জড়িত, কিন্তু দায়িত্ব সরকারকে নিতে হবে। না, দায়িত্ব সরকার নিতে হয়ই, সেই জন্য তো সরকার, যে কোনো অনিয়মের দায় সরকারকে নিতে হয়। যেমন আমরা যখন মিটিং করেছি মন্ত্রণালয়ে, তখন কথা হয়েছে যে যে সমস্ত ট্রাক অথবা ট্রলার যে হাটে তারা গরু নিতে চায় তার একটা ব্যানার সামনে লিখে রাখবে যে এটা গাবতলী হাটে যাবে, অথবা এটা হাজারিবাগ হাটে যাবে, অথবা এটা মেরাদিয়া হাটে যাবে, লিখে রাখবে। রোড এবং আপনার হাইওয়ে পুলিশ, ট্রাফিক তাকে ওই হাট পর্যন্ত পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে, প্রতিবন্ধকতা তৈরি করবে না, এটা নির্ধারণ করা আছে। এখন ধরেন পুলিশ ওটা থামিয়ে দিচ্ছে, আপনি যে অভিযোগটার কথা বললেন, অথবা সে এটা নিশ্চয়ই সে এই সিদ্ধান্ত ছিল না, সে অপরাধী করেছে, তার অবাধ যাতায়াতটা নিশ্চিত করা তার দায়িত্ব রয়েছে। আমাদের যেটা হয়, স্থানীয় সরকার বিভিন্ন জায়গায় যত বাস স্ট্যান্ড আছেন, ট্রাক স্ট্যান্ড আছেন, এটার থেকে কিন্তু একটা নির্দিষ্ট হারে ফি পায়। আবার চাঁদা বলতে গেলে তো আরেক রকম হয়ে যাবে, ফি পায়। এই ফিটা আদায় করা যাবে না, এভাবেও কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে আমরা মিটিং করেছি। আমরা বলেছি যোগাযোগ মন্ত্রণালয় থেকে যে তুমি বাস স্ট্যান্ডে অথবা মান্থলি অথবা বছরে বিআরটিতে যখন ফিটনেস নেয়, তখন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সেটা টাকা দিয়ে দেবে। ওই অঞ্চলে সে বাংলাদেশের যে স্ট্যান্ডেই যাক না কেন, তার রক্ষণাবেক্ষণের ফি হিসেবে সেটা নির্ধারিত হবে। কেন্দ্রীয় সরকার অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে টাকাটা চলে যাবে, যেহেতু তারা বাস আপনার স্ট্যান্ডগুলি তারা মেরামত করে, রক্ষণাবেক্ষণ করে, ওখানে একটা সার্ভিস প্রোভাইড করে। কিন্তু আপনি ঢাকা থেকে রওনা দিলেন, গাজীপুরে ঢুকলেন, গাজীপুরের স্থানীয় সরকার পৌরসভা একটা চার্জ নিবে, সেটা নিতে গিয়ে অবৈধভাবে কালেক্ট করবে, সেটা পুলিশ ভাগ পাবে, স্থানীয় নেতারা ভাগ পাবে, কর্তৃত্ববাদীরা ভাগ পাবে। সেখান থেকে আপনি এরপরে চলে গেলেন টাঙ্গাইলে, সেখান থেকে আবার টাঙ্গাইলের পৌরসভা নিবে, সেখান থেকে চলেন সিরাজগঞ্জে, সিরাজগঞ্জের পৌরসভা নিবে। এভাবে হবে না, এটা নীতিগত সিদ্ধান্ত। হয় গাবতলী, যদি আপনি গাবতলীতে ছাড়ে, আর এটা যদি বগুড়ায় পৌঁছায়, যে কোনো একটা স্ট্যান্ড থেকে আপনি নির্ধারিত যদি কোনো ফি থাকে সিটি কর্পোরেশনের অথবা পৌরসভার, সেটা কালেক্ট করা, মানে সিঙ্গেল পয়েন্ট কালেকশনের কথা আপনি বলছেন। এক্স্যাক্টলি। পথে কোনো অবস্থাতে এটা কালেক্ট করা যাবে না, স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের সাথে একমত পোষণ করেছে। তার মানে এই পথে যদি কেউ টাকা চায় সেটা অবৈধ ঘোষণা হবে, সেটা আমরা চাঁদাবাজি বলতে চেয়েছি। চাঁদাবাজি, আপনি যে কথা বলছিলেন, আমি চাঁদা শব্দটি একটু বলাই, আপনি যেহেতু তুলেছেন। আমি বলেছিলাম চাঁদা এবং চাঁদাবাজির মধ্যে একটা পার্থক্য রয়েছে। সমঝোতা মতে আমি বলতে চেয়েছি যে আমরা অনেক সংগঠন নির্ধারণ করি যে আমাদের বাৎসরিক বা মান্থলি চাঁদাটা কি হবে, ওটা একটা আমি তো প্রেস ক্লাবেও আপনি যদি মেম্বার হন, আপনাকে বছরে একটা চাঁদা দিতে হয়। আমি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মেম্বার, আমাকে বছরে একটা পার্টিতে চাঁদা দিতে হয়। এটা চাঁদা। আর চাঁদাবাজি হচ্ছে ওইটি যেটা আপনি বাধ্য হচ্ছেন, জোর করে আপনার কাছ থেকে নিচ্ছে, অবৈধভাবে নিচ্ছে, এবং আপনাকে অনেক সময় ফোর্সলি সে দিতে নিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে। আপনার কোনো অনুনয় বিনয় বা ডিফেন্স আপনি পাচ্ছেন না, সেটাকে আমি চাঁদাবাজি বলেছি। আমরা ওই ট্রাকের ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই টাকাটা কেন দিলেন, আপনার কি গাড়ির ফিটনেসের কোনো ঝামেলা বা ইত্যাদি? সে বলছে না, গাড়ির সব কাগজপত্র ঠিক আছে, কিন্তু না দিলে একটা ঝামেলা বের করবেই। মানে পুলিশ একটা ঝামেলা বের করে একটা মামলা দিবে, যেটার জন্য তাকে বাড়তি টাকা বা জরিমানা গুনতে হবে, সেই কারণে তারা দেয়। আমি একটা পরিসংখ্যানে দেখেছি আমাদের আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে, যে এই যে পথ থেকে যে সমস্ত জায়গায় ওই যে চাঁদাবাজির অভিযোগগুলি আছে, এটা কিছু ওই যে বললাম স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইজারা নেওয়া কিছু গোষ্ঠী আছে, তারা শ্রমিক সংগঠনের নামে তোলে, এবং তার প্রায় 35% যাদের এটা বন্ধ করার দায়িত্ব তারাই এটা নিচ্ছে। অর্থাৎ হাইওয়ে পুলিশ বলেন বা প্রশাসনের স্থানীয় পুলিশ বলেন, যারা এটা রোধ করবে, যারা নির্বিঘ্নে যাতায়াতটা নিশ্চিত করবে, তাদের মধ্যে কিছু দুষ্কৃতকারী কর্মকর্তা তো আছেন, অনেক জায়গায় সুবিধাভোগী মানুষ আছেন, তাদের এখানে যাচ্ছে। কিন্তু আমরা ওই এক স্টপ থেকে যদি এটা হয়, যেটা মালিকরা তাদের কল্যাণে ব্যয় করতে চায়, কালেক্ট করতে চায় বা নির্ধারণ করতে চায়, অথবা যেটা সরকারও নিতে চায়, কারণ বাস স্ট্যান্ডের একটা রক্ষণাবেক্ষণ এবং মেরামত এবং তৈরি করার ক্ষেত্রে তাদের একটা ব্যয় আছে, নিতে চায়, কিন্তু সেটা একটা জায়গার থেকে নিতে হবে। নিলে
এই পথে ঘাটে যে দৌরাত্ম্য আছে সেটা সেটা। নিয়ন্ত্রণ করা হবে এবং সেটাকে কিন্তু অপরাধ হিসেবে গণ্য করা জি, যাবে। আমরা ওই আখলাকুস্তাফার একই রিপোর্টে আমরা দেখেছি 5টি জেলায় পশুর হাটে ধরেন পশু যে ট্রাক থেকে যেখানে নামছে ওখানে মাটি একটু উঁচু করে দেওয়া, সেটার জন্য আলাদা টাকা দিতে হয়। যে খুঁটিতে বাঁধবে অর্থাৎ একটা বাঁশ পোতা, সেটার জন্য আলাদা টাকা দিতে হয়। হাসিলের একটা নির্ধারিত টাকা আছে, সেটা 500 টাকা ফিক্সড, কিন্তু কাগজে লেখা 500 টাকা দিতে হচ্ছে 700 টাকা, কোথাও 800 টাকা। মানে কোটি টাকার একটা কারবার হচ্ছে কয়েকটা জেলায় পশু হাটে। আমি জানি যে এটা সরাসরি হয়তো আপনার মন্ত্রণালয়ে জড়িত না, কিন্তু আপনার যেহেতু কোঅর্ডিনেটেড ওয়েতেই কাজটা করছেন এবং যদি এটা হয় শেষ পর্যন্ত তো সরকারের বদনাম বলি বা সরকারকে দায়িত্ব পালন করতে, ফলে এই পশুর হাট এটা কোরবানির তো একটা ধর্মীয় বিষয়, এটার সঙ্গে স্রষ্টার সান্নিধ্য পাওয়া, তাকে সন্তুষ্ট করা, সেই জায়গায়ও কি আমরা চাঁদাবাজিটা কন্টিনিউ করব? না, আপনি একটা কথা বলেছেন সরাসরি যুক্ত না, আমি বলছি কোনোভাবেই যুক্ত না। যোগাযোগ মন্ত্রণালয় কি কাজ করে আপনাকে একটু বললে ভালো হয়। আমরা কিন্তু রাস্তাটা তৈরি করি, রাস্তায় গাড়ি চলাচলের অনুমতি দিই, রুট পারমিটটা ঠিক করি, আর হচ্ছে আপনার ফিটনেসটা দেখি, গাড়িটা চলা উপযুক্ত কিনা। এছাড়া আমাদের কিন্তু আর এই মহাসড়ক নিয়ন্ত্রণের আর কোনো ইকুইপমেন্টস অথবা যদি আপনি বলেন ফোর্স আমার কাছে অথরিটিও নেই। আমার কয়েকজন কর্মকর্তা আছে বিআরটিতে, তারা বসে ওই যে বললাম যে গাড়ির ফিটনেস, রুটটাও তো আমরা সরাসরি দেই না, এটা আপনার মহানগর এবং জেলা লেভেলে কমিটি আছে, তারাই রুট দেয়, আপনার নির্ধারণ করে যে এই রুটে কয়টা গাড়ি চলবে, এটা কিন্তু একটা কমিটি আছে সরাসরি। রবিউল ভাই, মন্ত্রণালয় বাদ, ধরেন আপনি তো ধানমন্ডি বা ঢাকার একটা আসনের এমপি, আপনার এলাকায় যে হাটগুলো সেগুলোর দায়িত্ব তো আপনাকে নিতে হবে অন্তত এমপি হিসাবে, ফলে সেখানেও কি পশুর হাটে এই চাঁদাবাজি চলছে না? না, আমি চলছে এরকম কোনো অভিযোগ আমার কাছে নাই। যেটা হয় আপনি বললেন 500 টাকা নির্ধারণ আপনার হাসিলের ফি, এটা ঠিক নয়, এটা পার্সেন্টেজ হয়, 5% ঢাকাতে হয় আমি যতটুকু জানি। এখন গরুর দাম যা হয় তাকে 5% 5% করলে সেটা হয়, এক এক গরুর জন্য এক এক হাসিল, এই আঞ্চলিক ভাষায় মানে বিক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্যের উপর। তো এটা 500 টাকা ফিক্সড এরকম বিষয় না। আর হাট যারা আয়োজন করে, গরু নামানো এবং এই বাঁশ বাঁধা, এগুলি তারা নিশ্চিত করে, এর জন্য আলাদা টাকা দিতে হয় বিধায় আমার জানা নেই। আমি নিশ্চিত হয়ে বলছি যে এই হাটটা অ্যারেঞ্জ করার ক্ষেত্রে সব ব্যয় ইজারাদার করেন এবং তিনি সিটি কর্পোরেশনে কোনোটা 3 কোটি, 4 কোটি, 5 কোটি, 6 কোটি টাকাও পে করে তিনি এই নির্ধারণ ফিতে পশু বিক্রির কাছ থেকে ফি আদায় করবেন বিধায় তিনি বৈধতা পেয়েছেন। আমার কাছে এরকম। তবে একটা জিনিস আছে, ওই হাটে আপনি যদি গরু রাখেন তখন গরুর খাবার তাকে কিনতে হয়, বালতি কিনতে হয় পানি আনার জন্য, এরকমের কিছু সার্ভিস আছে এবং এই সার্ভিসটা সে টাকার বিনিময় নেয়। কিন্তু গরু নামানো, গরু বাঁধা এবং গরু বিক্রি, এখানে কিন্তু বিক্রেতার কোনো টাকা দিতে হবে না আমার জানা নেই এবং কোনো যদি সুযোগ নেই। আমাদের রিপোর্টার সেটা পেয়েছে। রবিউল ভাই, একটা ছোট্ট বিরতি নিই। আপনি ঢাকার মানুষ, মানে দীর্ঘদিন ধরে ঢাকায় রাজনীতি করছেন, বিএনপির সেন্ট্রাল কমিটির মেম্বার, ফলে সাম্প্রতিক সময়ে সামাজিক বিভিন্ন অপরাধ, আপনি সেটা হত্যার ঘটনা বলেন, ধর্ষণের ঘটনা বলেন, ছিনতাইয়ের ঘটনা বলেন, সেগুলো বাড়ছে কিনা, মানে অপরাধীরা সক্রিয় হচ্ছে কিনা? একটা নির্বাচিত সরকার আসার পরে আগের মতো সেই রকম মব যে অবস্থায় আমরা ছিলাম সেটা নিশ্চিতভাবেই কমেছে, কিন্তু তারপরেও এই ঘটনাগুলো বাড়ছে কিনা? এবং কোথাও কোথাও মাত্র 3 মাসের একটি সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি বিএনপির পুরো ঐক্যমত্য কমিশন নেতৃত্ব দিয়েছেন, একজন ছোট্ট শিশু মারা গেলেন, খুবই অনাকাঙ্ক্ষিত, সেখানে গিয়েছেন, তিনি ছিলেন, সরকার আইনমন্ত্রী ছিলেন, তাদের সঙ্গে বাজে বিহেভ করার চেষ্টা করছে কেউ কেউ। এই ঘটনাগুলো কেন ঘটছে বা এগুলো আসলে কি বার্তা দেয়, সেগুলো নিয়ে আপনারা নিশ্চিতভাবে ক্যাবিনেটে বা সরকার আলাপ করেন। অপরাধীরা আবারও সক্রিয় হচ্ছে কিনা? আপনি সাম্প্রতিক সময়ের অনেকগুলো ঘটনা ধরেন, গাবতলীতে মাজার, কিংবা শিশু হত্যা, ধর্ষণের পরে হত্যা, এবং এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে একটা ভুল বার্তাও যাচ্ছে কিনা? হঠাৎ করে শিশু নির্যাতনটাও বাড়লো মনে হচ্ছে। না, 2-3টি ঘটনা তো বেশ আলোড়ন মানে মানুষকে ব্যথিত করেছে। এটা তো পৈশাচারী একটা ঘটনা আর কি। এখন এত দৃষ্টান্তমূলক শাস্তি মানুষ চায় এবং হবে, এটা আমি নিশ্চিত। সরকার এই ব্যাপারে ভেরি সিরিয়াস, আমাদের ক্যাবিনেটও কথা হয়েছে এটা নিয়ে। আপনি দেখবেন যে মানে আজকে চার্জশিট হয়ে যাওয়ার কথা, হয়েছে কিনা আমি ঠিক 1 তারিখে বোধহয় কোর্ট বসবে। 1 তারিখে তো ধরেন বিচারিক প্রক্রিয়া যাবে, চার্জ অ্যাকসেপ্ট হবে, তারপর সাক্ষ্য প্রমাণ ইত্যাদি ইত্যাদি করে 1 মাসের মধ্যে বিশ্বাস নিশ্চিত হবে, এটা আমি নিশ্চিত ইনশাল্লাহ। বাট আজকে এর মধ্যে চার্জশিটও হয়ে যাওয়ার কথা। তো এই যে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকার যা যা করা দরকার তাই করবে। কিন্তু এটাও ঠিক
যে একটা বিচারিক প্রক্রিয়া তো অনুসরণ আছে, যেহেতু আপনি একটা বিচার ব্যবস্থা আছে, তো সেখানে কয়েকটা ধাপ আছে, সেটা সম্পন্ন করতে হয়। তো সেই প্রক্রিয়া অনুসরণ করে সবচেয়ে দ্রুত গতিতে এই বিচারটা হবে, এটা নীতিগত সিদ্ধান্ত সরকারের। কোনো অপরাধী ছাড় পাবে না। আর মানুষ অসহিষ্ণু হয়ে উঠছে আর কি, আপনি এটা দেখবেন আর কি। এই প্রবণতাটা কিন্তু কিন্তু জাতির জন্য ক্ষতিকর। ব্যত্যয় ঘটে, দুর্ঘটনা ঘটে, পৈশাচিক ঘটনাও ঘটে, পৃথিবীর সব সভ্য দেশেও ঘটেছে, কিন্তু কাজটা হচ্ছে যে সেটা ন্যায় বিচার হওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এবং আর যাতে না ঘটে তার জন্য যা যা করার তাই না করা। তো সেখানে সরকারের মনোযোগ আছে। যারা এই ছোট ঘটনাকেও রাজনৈতিকভাবে দেখতে চাচ্ছেন, অথবা ধরেন ব্যর্থতা সফলতার বিচারে নিয়ে যেতে চাচ্ছেন, সেটা মনে হয় কাঙ্ক্ষিত হবে না। উচিত হচ্ছে যে আপনি রাষ্ট্র ব্যবস্থাপনার প্রতি আস্থা রাখা। তদন্ত আমি বললাম আপনাকে যে আজকে যদি চার্জশিট হয়ে 164 তারা দিয়েছে, এটা একটা বড় অগ্রগতি। ডিএনএ টেস্টের মনে হয় হয়েছে, হ্যাঁ, রিপোর্টটাও পাওয়া যাচ্ছে। এই প্রক্রিয়াকে অনুসরণ না করলে তো আপনি ধর্ষককে শাস্তি দিতে পারবেন না। আদালত তো কথা বলবে তথ্য উপাত্তের ভিত্তিতে এবং একটা পারফেক্ট তদন্তের ভিত্তিতে, স্বাক্ষর ভিত্তিতে। এটা তো আবেগের জায়গা না। তো সেই প্রক্রিয়াটা যাতে ধর্ষক অথবা অপরাধী শাস্তি পায় নিশ্চিত করবার জন্য সরকার দ্রুততম সময়ের মধ্যে যা যা করার তাই করছে। অর্থাৎ আমি আপনাকে এতটুকু বলতে চাই, এই ক্যাবিনেটের একজন সদস্য হিসাবে ক্যাবিনেটে আলোচনা হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি কেন হবেই। আমরা সবাই কিন্তু কন্যা সন্তানের বাবা। সেদিন ক্যাবিনেটে প্রাইম মিনিস্টার বলছে তিনি তো একমাত্র কন্যা সন্তানের বাবা, মানে চোখে তার অশ্রু। তিনি এভাবে বলেছেন আপনারা সবাই কন্যা সন্তানের বাবা, আমরা যারা ছিলাম সবাই একটা কন্যা সন্তান আছে এরকম। তো এরকম একটা কন্যা, মানে আমার মেয়ে যদি আপনি চিন্তা করেন তো আপনি তো ঠিক থাকতে পারবেন, বিচার না করে পারবেন। কিন্তু এটাও তো মেনে নিতে হচ্ছে এইভাবে যে এই ধরনের ঘটনা তো ঘটে গিয়েছে, এখন শাস্তির ব্যবস্থা। কিন্তু মন্ত্রীদের, আপনি ওই ঘটনা নিশ্চয় দেখেছেন যে সালাউদ্দিন সাহেব এবং আইনমন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রীর সঙ্গে সেই শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে নানান ধরনের বাজে স্লোগান দেওয়া হয়েছে, সেটা নিয়ে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও জানিয়েছে। আপনার সঙ্গেও একটি ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল চাঁদপুরে। ফলে 3 মাসের একটি সরকারের মন্ত্রীদেরকে নিয়ে কেন জনগণের এ ধরনের জনরোষ এক ধরনের দৃশ্যমান হবে না? আপনি জনরোষ দেখছেন কেন? আপনি দেখছেন একটা গোষ্ঠী, তারা রাষ্ট্র ব্যবস্থাপনায় একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করে এবং এই রাষ্ট্রের ব্যত্যয়গুলিকে তারা রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করতে চাইছে। একটা গোষ্ঠী চাইছে, এবং তারাই হচ্ছে ভয়ঙ্কর, এবং তারাই হচ্ছে এই দেশে অস্থিরতা চায়, এবং তারাই আপনি এই রাজনৈতিক করণীয় না জেনে বা না বুঝে, জনগণের জন্য নির্ধারিত না করে, তারা সবসময় এটাকেই উপযোগ্য হিসেবে ব্যবহার করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে। এটা তাদের চেষ্টা। আমার সাথে এরকম কোনো ঘটনা আপনি কি বললেন আমি জানি না, এরকম কোনো কিছু হয়নি আমি আপনার চাঁদপুরের না, আমি গিয়েছিলাম মনে হয় পটুয়াখালীতে। তো একটু বলি, যেহেতু আপনি তুললেন, পটুয়াখালীতে একটা বাচ্চা আবেদন করেছে বগা নদীর উপর একটা সেতুর। সেটা 71 টিভিতে একটা নিউজ হওয়ার পর প্রাইম মিনিস্টার ওটা আমাকে কাছে পাঠান, ব্যবস্থা নিতে বলেন। আমি যোগাযোগ করে ওই সেতুটি বাস্তবায়নের জন্য 15 দিনের মধ্যে বেশ অগ্রসর হই। চীন মৈত্রী একটা বন্ধুত্বপূর্ণ সেতু ওখানে হওয়ার পরিকল্পনা আগে ছিল, মাঝখানে স্থবির ছিল। আমি প্রাইম মিনিস্টারকে জ্ঞাত করলে প্রাইম মিনিস্টার বলে আপনি যান। আমি সেখানে গিয়ে ওখানকার মেম্বার অফ পার্লামেন্ট যিনি ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, তার সাথে আলোচনা করে ওই বগা নদীর এপার, মানে ঢাকা থেকে যেতে এপার, ওখানে আমরা নির্ধারণ করি এখানে একটা অনুষ্ঠান করব। ওখানে ওই বাচ্চাটাও থাকবেন, এরকম কথা ছিল। পরবর্তীতে যেহেতু আমার সাথে ওখানে সেতু হবে, অ্যালাইন ঠিক করার জন্য আমার সাথে চিফ ইঞ্জিনিয়ার সহ একটা টেকনিক্যাল টিম গিয়েছে। তো আমরা ফেরি পার হয়ে ওপার গিয়েছি অ্যালাইনটা ঠিক করার জন্য, যে কোন বরাবর সেতুটি হবে দেখার জন্য। আমার সাথে আলতাফ হোসেন চৌধুরী, ওখানকার বিএনপি নেতারা আছেন। ওই পারে যাওয়ার পর মাসুদ উদ্দিন চৌধুরী, ওপারের এমপি হচ্ছে মাসুদ চৌধুরী বলে, সরি মাসুদ, তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনিও আছেন। তো ফেরির ওপারে গিয়ে আমরা অ্যালাইনটা দেখা শেষ করলাম। ওখানে আমাদের কোনো নির্ধারিত প্রোগ্রাম ছিল না, ফেরিতে ব্যাক করব। মাসুদ এসে আমাকে বললেন, ভাই বাচ্চাটা এখানে আছে, আপনি যদি একটু এদিকে এসে দেখে যান তাহলে ভালো হয়, একটু চলেন। আমি আলতাফ হোসেন চৌধুরী, যেহেতু ওইখানকার মেম্বার অফ পার্লামেন্ট, তিনি এটা আয়োজন করেছেন, তাকে জিজ্ঞেস করলাম। মাসুদও বলল, আলতাফ হোসেন চৌধুরী বলল যে আমরা তো ওপারে নির্ধারিত প্রোগ্রাম, তাহলে ওপারেই যে করি। ইতিমধ্যে আমাদের সাথে অনেকগুলি ছেলেপেলে আছে আমাদের দলের, তারা বলল যে ওখানে উনি মাসুদ সাহেব যেটা করেছেন স্টেজ, সেটা তারা জানেন না, তাদের না জানিয়ে করেছেন, আপনি ওখানে যাবেন না। তো ওখানে যাওয়ার আমার প্রোগ্রামও নাই। মাসুদ বলল, ভাই আপনি একটু চলেন ওখানে। তা আমাদের কিছু ছেলেরা স্লোগান দিল,
স্লোগান দিয়ে বললো ওখানে যাওয়া মানি না বললো। আচ্ছা। আর জামাত ইসলামের কিছু ছেলেরা ছিল, তারা বললো যোগাযোগ মন্ত্রীকে স্বাগতম মাসুদ ভাইয়ের পক্ষ থেকে, দীর্ঘরূপে কিছু স্লোগান দিল। আমাদের ওখানে যাওয়ার প্রোগ্রামও ছিল, আমি মাসুদকে নিই এবং আলতাফ হোসেন চৌধুরী এবং মাসুদের সাথে যিনি পরাজিত হয়েছিলেন শহীদুল আলম সম্ভবত, তিনিও ওখানে ছিলেন, সবাইকে নিয়ে আবার ওখানে আচ্ছা, আমি মানে ঘটনাটা হচ্ছে ব্যাক করে চলে আসলাম, ব্যাক করে মানে নির্ধারিত প্রোগ্রামে চলে আসলাম। সেখানে এসে মাসুদ সহ আলতাফ হোসেন চৌধুরী সহ সবাই মিলে আমরা নির্ধারিত প্রোগ্রাম করেছি, ওখানে কোনো কিছু হয়। কিন্তু ঢাকায় যে দুই মন্ত্রীকে, সরকারের সিনিয়র দুইজন মিনিস্টারকে এরকম ভুয়া স্লোগান দিল, আপনি বললেন এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং একটা গোষ্ঠী করছে, এই গোষ্ঠীটা কি চিহ্নিত আপনারা করতে পেরেছেন? হ্যাঁ, চিহ্নিত তো বটেই, যারা রাজনীতির নামে মানে কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে চায়, রাষ্ট্রকে অকার্যকর করতে চায়, মানুষকে বিভ্রান্ত করতে চায়, যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় জনগণ ম্যান্ডেট দেয় নেই, তাতে গত্রদাহ, তাতে অস্তিত্ব শূন্য, তারাই তো, এটা চিহ্নিত এবং সবসময় ছিল, সবসময় করেছে। মানে আপনি বিরোধী দলের কথা বলছেন মূলত? আমি বিরোধী দল, আমি বিরোধী শুধু দল নয়, একটা গোষ্ঠীর কথা বলছি। একটা গোষ্ঠী এখানে আছে যারা রাজনীতির নামে কখনো ম্যান্ডেট পায়নি এবং তারা মানুষকে সবসময়ের জন্য ব্যর্থ করার চেষ্টা করতে চায়। আপনি বলেন, যে অপরাধ করেছে গ্রেপ্তার হয়েছে না, 164 দিয়েছে না 4 দিনের মধ্যে, তাকে মামলা তদন্ত করে চার্জশিট আজকালকের মধ্যে হচ্ছে না, তো সেখানে প্যানিক হবে কিসের জন্য? ঘটনা একটা ঘটেছে, নির্মমভাবে একটা মেয়ে হত্যা হয়েছে, রাষ্ট্র তার বিচার করতে বাধ্য। সেটার যদি কোনো অ্যাটেনশন আপনি সরকারের না পান, ইয়েস, আপনি আপনার জায়গা থেকে বলবেন, বিচার তো আমিও চাই, এবং রাজপথে যাবেন। হ্যাঁ, তো সেটাকে আপনি যাবেন, এটা সরকারে গিয়েছে এবং প্রাইম মিনিস্টার নিজে সেখানে গিয়েছেন, দুইজন দায়িত্বশীল মন্ত্রী সেখানে গিয়েছেন। আপনি সেখানে একটা প্যানিক তৈরি করার জন্য, সস্তা জনপ্রিয়তা করার জন্য চেষ্টা করছেন, এটা কি রাজনীতি নাকি? আর যারা এগুলি বলে, যারা এগুলি করতে চায়, বলতে চায়, যারা সরকারে আছে তাদের সম্পর্কে জানা উচিত তারা কোন রাজনৈতিক দল। এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তার উপরে একটি হামলার ঘটনা ঘটেছিল, ডিম ছুড়াবে এরকম, এবং তার পরিপ্রেক্ষিতে তিনি থানায় গেছেন, থানা দীর্ঘক্ষণ মামলা নেয়নি বলে অভিযোগ। উল্টো ছাত্রদল একটা মামলা করেছে, সেই ঘটনায় এনসিপির একজন নেতা বা দুইজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ধরনের গ্রেপ্তার আসলে রাজনীতিতে ভুল বার্তা দিচ্ছে কিনা? না, ভুল বার্তা না, আর সঠিক বার্তার বিষয় না। বিষয়টা হচ্ছে ওখানে কি ঘটেছিল, মামলা হওয়ার উপাদান যদি থাকে মামলা হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ওইটা মানে আমি ভিডিওতে দেখেছি, একটা ডিম ছিঁড়েছেন, উনি ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছেন এরকম ভিডিও দেখা যায়নি, রাইট? বাট একটু দূরে দেখছি ফিজিক্যালি অ্যাসল্ট হচ্ছে, কারা না কারা মারামারি করছে, আমি তাদের চিনি না। তো সেখানে যদি বিএনপি বা ছাত্রদলের কেউ এরকম অ্যাসল্ট হয়ে থাকেন, অথবা ছাত্রদল বাদ দেন, কোনো ব্যক্তি যদি অ্যাসল্ট হয়ে থাকেন, ওই ভিডিও যদি সঠিক হয়, তাহলে তিনি তো মামলা করতেই পারেন। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে একটা ডিম মারা হয়েছে, ওটা অনাকাঙ্ক্ষিত, সেটা যেই করুক না কেন সেটা ঠিক হয়নি, কারণ তিনি তো একজন রাজনৈতিক নেতা, তিনি ওখানে গিয়েছেন, তিনি নিরাপদে থাকবেন, তিনি সম্মানের সাথে সেখান থেকে ভিজিট করে ফিরে আসবেন, এটা আমরা আশা করি এবং এটাই হচ্ছে ন্যায্য। তো সেখানে তার প্রতি ডিম যে মারা হয়েছে, সেটা আমি মনে করি যে সেটা অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। মামলা করার জন্য উপযুক্ত যদি উপাদান থাকে মামলা হবে। তাহলে সে অপরাধের কোনো বিচার করবেন না? না, বিচার হবে না। আমি তো বললাম আপনাকে যে আপনি অভিযোগটা কি করছেন, সেই অভিযোগটা আমলে নেওয়ার মতো উপাদান তো থাকতে যদি হয়, উনি কোন ধারায় মামলা করতে চেয়েছেন সেটাও একটা জানার বিষয়। আপনার উপর ধরেন আমি আপনাকে একটা গালি দিলাম, তো সেটাতে তো আর কোন ধারায় মামলা হবে সেটাও একটা বিষয়। হ্যাঁ, আমার এজাহারে সেই ধারাটা ঘটনার সাথে মিল কিনা সেটাও একটা বিষয় আর কি। আপনি গিয়েই তো যে কোনো সময় যে কোনো অভিযোগ দিয়ে মামলা করতে পারবেন না, বা মামলা হয় না সেভাবে। প্রথমে মামলা করা যদি যান, আপনি পুলিশ প্রবিধি অনুসারে যদি যান, এজাহার, রিমান্ড, তল্লাশি, এগুলি প্রত্যেকটার কিন্তু একটা আলাদা ধারা আছে না, প্রক্রিয়া আছে। আমার কাছে মনে হয়েছে যে ওই প্রক্রিয়ার ব্যত্যয় নাসিরউদ্দিন সাহেব পাটোয়ারি করেছেন কিনা আমি ঠিক জানি না। এমনও হতে পারে তিনি যে অভিযোগটা দাখিল করতে গিয়েছেন তার পাওয়া যায়নি, সেই ঘটনা ঘটেনি, অথবা তিনি যেটা ঘটেছে সেটা নিয়ে আলাদা এজাহার করতে পারতেন, সেটা হয়তো আমলে নেওয়া যেত। অর্থাৎ আমলে নেওয়া আর তার অভিযোগ এর মধ্যে কোনো অসামঞ্জস্য থাকতে পারে। জি, কোনো কারণে কি বিরোধী দল আপনাদেরকে এই 3 মাস 10-12 দিনে চাপে ফেললো, অথবা বিরোধী দল নিয়ে কি সরকার চাপে? কারণ যারা বিরোধী দল তারা দীর্ঘদিন আপনার রাজনৈতিক সহযাত্রী ছিল একটা দীর্ঘ সময়, ফলে আপনার সক্ষমতা মানে বিএনপির সক্ষমতা দুর্বলতা সবই সে জানে, একইভাবে আপনিও নিশ্চিতভাবেই জামাতের সক্ষমতা দুর্বলতা জানেন, ফলে সরকার কি বিরোধী দল নিয়ে একটু চাপে আছে? একেবারেই না, সরকার দায়বদ্ধ জনগণের কাছে, জনগণের
ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে, জনগণের পারপাস সার্ভ করছে এবং জনগণের সাথে আছে। বিরোধী দল এরই মধ্যে কোনো মন্ত্রীর পদত্যাগও চেয়েছেন। হ্যাঁ, চেতেই তো পারেন। পুরা সরকারের পদত্যাগ চাইলে কে না করেছে, তাদের চাইতেই তো পারেন। তো এটা তো বিরোধী দলের অন্যায্য চাওয়া না। এবং আমরা খুব ভালো করে জানি বাংলাদেশের মানুষ কাদের রাজনীতিতে সমর্থন ব্যক্ত করে। যতবার এদেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, বিএনপিকে নির্বাচিত করেছে, অবাধে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। বিএনপিকে কিন্তু কখনো কোনো রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে ক্ষমা চাইতে হয়নি। আপনার নিশ্চয়ই মনে আছে 96-এ আওয়ামী লীগ প্রধান তখনকার শেখ হাসিনা বলেছিল যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিন, একবারের জন্য ভোট ভিক্ষা দেন। মনে আছে? আর এবারে জাতীয় নির্বাচনের আগে আপনার নিশ্চয়ই মনে আছে 26-এর জামাত ইসলাম থেকে বলা হয়েছে 47 থেকে এই পর্যন্ত যত আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে সমস্ত কাজের জন্য ক্ষমা করে দেন বলেছে 47 থেকে। আচ্ছা, আপনি আমাকে বলবেন 47 থেকে 41 সালে যে রাজনৈতিক দলের জন্ম, 47 থেকে বর্তমান পর্যন্ত সব কাজের জন্য যাদের ক্ষমা চাইতে হয়, সেটা কি রাজনীতির দল অথবা সেটা কি রাজনীতি ছিল? সেটা তো বলতে গেলে কাজের জন্য যদি ক্ষমা চাইতে হয় জনগণের কাছে, সেটা তো অপরাধ। আর অপরাধ করে তো অপরাধী সংগঠন, রাজনৈতিক সংগঠন না। অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করে এই যে ছোটখাটো বিষয়, হ্যাঁ আপনার ন্যায্য দাবি আছে, কিন্তু সেটাকে একটা সরকারের ব্যর্থতা এভাবে আপনি যদি বর্ণনা করেন, মানুষকে এভাবে বিভ্রান্ত করা যায় না। বিভ্রান্ত যে করা যায় না তার প্রমাণ হচ্ছে 2026-এর নির্বাচন। করা যায়নি। করা যদি যেত বিভ্রান্ত, তাহলে বিএনপি এই ব্রুট মেজরিটি পেত না। বিএনপি জনগণের পারপাস ধারণ করেছে, পাশে থেকেছে, আর যারা বিভ্রান্ত তৈরি করেছে তারা কিন্তু জনগণ কর্তৃক প্রবীণ ভাই, আপনি বৃহৎ 3টা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ফলে এই মন্ত্রণালয় আপনার সঙ্গে আরো কয়েকজন আপনার ডেপুটি আছে, সম্ভবত 2জন। ফলে আপনার এই মন্ত্রণালয়গুলোর কাজ এবং সরকারের উন্নয়ন প্রকল্প বলি, এডিপির কাজ বলি, বা বড় বড় প্রকল্প বাস্তবায়ন বলি, এই টেন্ডারের কাজগুলো কারা পাচ্ছে? এটা পাওয়ার জন্য কি শেখ রবিউল আলমের লোকই হতে হবে, নাকি এটা পাওয়ার জন্য বিএনপি হতে হবে, বা এটা পাওয়ার জন্য একটা নির্দিষ্ট কোনো জেলা বা অঞ্চলের লোক হতে হবে? কি প্রক্রিয়ায় দিচ্ছেন সেটি একটু জানতে চাই। পাশাপাশি মন্ত্রী হওয়ার আগে এবং পরে শেখ রবিউল আলমের কি পরিবর্তন হলো সেটাও বুঝতে চাই। মাননীয় মন্ত্রী, আপনার এই যে 3টি বিশাল বাজেটের মন্ত্রণালয়, এটার কাজ কারা পাচ্ছেন? টেন্ডার প্রক্রিয়ায় কিভাবে দেওয়া হচ্ছে? স্বজনপ্রীতি হচ্ছে কিনা? আপনার ঘনিষ্ঠ লোকজন, দল থেকে মনোনীত লোকজনকেই কেবল কাজ দিচ্ছেন কিনা? প্রথমত সেই সুযোগ একেবারেই নেই। এখনো পর্যন্ত এই মন্ত্রণালয়ে আমি দায়িত্ব পাওয়ার পর কোনো টেন্ডার হয়নি। আচ্ছা। কারণ অর্থ বছরের শেষ যে সমস্ত টেন্ডার আগে হয়েছিল সেইটা আপনার মূল্যায়ন করে যোগ্যতার ভিত্তিতে যেটা এসেছে, অধিকাংশ কাজেরই আগে আপনার রিভ্যালুয়েশনটা হয়ে গিয়েছে, মানে অন্তর্বর্তী সরকার করে গিয়েছে। তো সেগুলি যে সমস্ত ফার্ম পেয়েছে তাদেরকেই আমরা কাজ দিয়েছি। কারণ এখানে প্রচুর পরিমাণ আপনার রাস্তা সংস্কারের ব্যাপার থাকে, তো সেই কাজ ডিলে করার কোনো সুযোগ থাকে না। যেখানে যেখানে প্রয়োজন, এবং আমি মনে করেছি যে বিগত আমলের টেন্ডারে যারা কোয়ালিফাই করেছে, যিনি এই কাজটি প্রাপ্ত হয়েছেন, তাকেই ওই আপনার ওয়ার্ক অর্ডার দেওয়া উচিত। সেভাবে কিছু ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, কার্যাদেশ দেওয়া হয়েছে। নতুন পরীক্ষা এখনো পর্যন্ত ওইভাবে কোনো টেন্ডার খুব আমাদের সময় এখনো পর্যন্ত হয়নি। যখন দেবেন নতুন অর্থ একেবারে যোগ্যতার ভিত্তিতে, এবং আপনাকে বলি ইজিপি যেটা আছে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়, যোগ্য ফার্মই কাজ পাবে। তবে কিছু জায়গায় প্রতিযোগিতা আরও বাড়ানোর জন্য এই টেন্ডার প্রক্রিয়া কিছু পরিবর্তন আনা খুব ন্যায্য হয়েছে, সেটা আমরা বিবেচনা করার চেষ্টা করব। কারণ একটা শ্রেণীর মানুষকেই শুধুমাত্র কাজ দেওয়ার একটা বিধিবিধান এই আপনার পিপিআরে আছে, যার ফলে এটাকে একটু প্রতিযোগিতা করা, অধিক মানুষকে সুযোগ করে দেওয়া, প্রাইভেট সেক্টরটাকে একটু গ্লুমিং হওয়া প্রয়োজন। বেসরকারি খাত যদি আপনি শক্তিশালী করতে চান, তাহলে সবাইকে একটু সুযোগ দেওয়া দরকার, যে সেজন্য ওই প্রতিযোগিতার মাধ্যমে কাজটা নিতে পারে এবং নির্দিষ্ট সময়ে মান বজায় রেখে কাজটা সম্পন্ন করতে পারে। আমি নিশ্চিত 6 মাস পরে আবার আপনার সঙ্গে হয়তো আরেকটা তথ্য দিতে চাই। আপনি সে সময় যেটা বলেছিলেন, ঝিনাইদহে যে ঘটনা ঘটেছে, প্রথমে মামলা করেছে এনসিপির যুগ্ম আহ্বায়ক, ওর নাম হচ্ছে তারেক রেজা। তিনি কিন্তু 22 তারিখে ঘটনায় 22 তারিখেই 8 জন ছাত্র দলের নেতার নাম উল্লেখ করে 123 জনকে আসামি করেছেন। পরের দিন 23 তারিখ আবার আরেকটা মামলা হয়েছে, সেটা হচ্ছে এনসিপির আপনার 22 জনকে নাম উল্লেখ করে 60 জনকে আসামি করে আরেকটা মামলা হয়েছে। অর্থাৎ প্রথম মামলা আপনার নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যিনি ছিলেন তিনি হচ্ছেন তারেক রেজা, তিনি বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ মামলা নেয়নি, কথা ঠিক নয়, তাদের মামলাটা আগেই নিয়েছে পুলিশ। আর এখন দুটি মামলারই তদন্ত হচ্ছে। তদন্ত পুলিশ করে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করবে, যাকে পাবে তাকে গ্রেপ্তার করবে।
তারেক রেজা সম্ভবত গ্রেপ্তার হয়েছে, নয়ন নামে একজন মনে হয় ওই মামলা থেকে গ্রেপ্তার হয়েছে, এনসিপি যে মামলা করেছিল সেখান থেকে মনে হয় নয়ন নামে আরেকজনকে গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ আমি বলতে চাই দুটি মামলাই যেহেতু হয়েছে, পুলিশ তদন্ত করছে, দুই পক্ষ থেকে গ্রেপ্তার হয়েছে, ন্যায্যতা করবে পুলিশ। জি, ঠিক আছে। আমি আর একটা বিষয় আপনার সঙ্গে কথা বলতে চাই, সেটা হচ্ছে হাম নিয়ে একটা বড় ধরনের বিপদে আমরা আছি। একদম ছোট ছোট বাচ্চা, 5 শতাধিক বাচ্চা এর মধ্যে মারা গেছে গত কয়েক মাসে। কারণ নিয়ে অনেক কথা হয়, কারণ যাই হোক না কেন একটা শিশুর মৃত্যু তো কোনোভাবে কাঙ্ক্ষিত হতে পারে না। ফলে এই সময়ে এই যে ঈদ যাত্রা, এত মানুষ গ্রামে যাচ্ছে, ঢাকার রোগী যারা, এরা বেশিরভাগই গ্রাম থেকে আসা রোগী। ফলে এটা যেহেতু সংক্রমিত রোগ, ফলে এই ঈদ যাত্রার ক্ষেত্রে বাসে, ট্রেনে, লঞ্চে যে ভিড়, সেটা হামের সংক্রমণও বাড়াতে পারে কিনা, এবং এই বিষয়টা নিয়ে সরকারের বা আপনাদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো কোঅর্ডিনেশন হয়েছে, নাকি এটা একেবারে জনসচেতনতার উপর ছেড়ে দিয়েছেন? না, হাম আগের যে কোনো সময় চেয়ে অনেকটা নিয়ন্ত্রণে আছে, এটা সংক্রামক কোনো সন্দেহ নেই। তবে আপনার ঈদ যাত্রায় গ্রামে যেহেতু হামের মাত্রাটা বেশি, সংখ্যাটা বেশি, শহরে কম্পারেটিভলি কম, যারা ছোট বাচ্চা আছেন, হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, তারা গ্রামে না যাওয়াটাই শ্রেয়। কিন্তু আপনি যদি আবার নিষেধ করতে যান, সেটা আরেক ধরনের প্যানিকও তৈরি হতে পারে। তো যেহেতু এটা অনেকটা নিয়ন্ত্রণ হয়েছে এবং হামের রোগীরা যাতে পর্যাপ্ত চিকিৎসা পায় তার জন্য কিন্তু হাসপাতালগুলিতে বেশ কিছু ফ্যাসিলিটিসও নিশ্চিত করা হয়েছে। তো সরকার ওই হামের রোগীকে চিকিৎসা দেওয়ার যে প্রস্তুতি আছে সেটা পর্যাপ্তভাবে নিচ্ছে, সেই লক্ষ্যে কাজ করছে। কিন্তু ঢাকার কোনো লোক বাড়ি যাবে না এইভাবে সরকারের বলার জায়গাটা একটু কমও থাকে, কারণ আপনি জানেন হ্যাঁ থাকে, এবং মানুষ বাড়ি যেতে চায়, তাকে নিরুৎসাহিত করা, আবার সেটা আবার নতুন কোনো প্যানিক তৈরি করতে পারে, আতঙ্ক তৈরি করতে পারে। তো সেই বিবেচনার থেকে সরকার ওভাবে নিষেধাজ্ঞা দেয়নি, কিন্তু হাম রোগীদের চিকিৎসা এবং সংক্রমণ যাতে হতে না পারে সেই জন্য নিশ্চয়ই সজাগ আছে। জি, রুহি, আমার শেষ প্রশ্ন আসলে, আপনি রাজনীতি করছেন দীর্ঘদিন, জুলাই গণ অভ্যুত্থানের সময় আপনি সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। আপনি বিএনপির খুব বড় কেন্দ্রীয় নেতা ছিলেন না সেই অর্থে, কিন্তু আপনি সরকারে ভীষণ গুরুত্বপূর্ণ, সরকারের সব ধরনের কমিটি, অর্থনৈতিক মন্ত্রিসভা থেকে শুরু করে 3টি বড় মন্ত্রণালয়। ফলে এই মন্ত্রিত্ব পাওয়ার আগের শেখ রবিউল আলম এবং পরের শেখ রবিউল আলমের কী পরিবর্তন হলো, এবং আমরা নিশ্চিতভাবে এটাও ফলো করব যে আপনার আয় ব্যয়, আপনার আশপাশের লোকজন, তারা কতখানি, তাদের জীবনেও বা কতখানি পরিবর্তন আসছে, এবং সেটা নিয়মের মধ্য দিয়ে আসছে নাকি অনিয়মের মধ্য দিয়ে আসছে, এই বিষয়ে আপনি কি বলবেন? না, সেটা তো নিশ্চয়ই আপনারা ফলো করবেন, রাষ্ট্রের কাছে আমার জবাবদিহিতা রয়েছে। পার্থক্য এতটুকু পাচ্ছি যে দায়বদ্ধতা বেড়েছে, দায়িত্ব বেড়েছে, যে আস্থা দল এবং জনগণ আমার প্রতি রেখেছে। আমি কিন্তু ঢাকার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ আসন ধানমন্ডি, ঢাকা 10, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একটা অংশ, সেই অঞ্চলের মানুষ তাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব আমাকে দিয়েছে নির্বাচিত করে। দীর্ঘদিন রাজনীতি করেছি, 33 বছরের মতো, মানুষের সাথে নিবিড় সম্পর্ক, রাষ্ট্রের জন্য, দেশের জন্য যে কোনো ঝুঁকি নিয়ে প্রতিবাদ প্রতিরোধের যে আন্দোলনটা প্রয়োজন ছিল তাতে সব পর্যায় থেকে নেতৃত্ব দিয়েছি, যার ফলে রাজনীতিতে একটা প্রতিষ্ঠিত চরিত্র হিসেবে ওই এলাকার মানুষের কাছে আমি সমাদৃত, তারা নির্বাচিত করেছে। তারপর যে সরকার প্রধান, তিনি মনে করেছেন যে আমি একটু রাষ্ট্র ব্যবস্থাপনায় থাকার সুযোগ তিনি আমাকে দিয়েছেন, আস্থা রেখেছেন। আমি আমার মেধা, যোগ্যতা এবং কর্মতৎপরতার শতভাগ দিয়ে চেষ্টা করছি এবং চেষ্টা করব, এটা আমার অঙ্গীকারও বলতে পারেন। এবং এটা যে আস্থা দল আমার উপর রেখেছে, জনগণ রেখেছে, তার অমর্যাদা কোনো অবস্থাতে হবে না ইনশাল্লাহ। আয় ব্যয় হিসাব আছে, আগেও দিয়েছি, নির্বাচনের আগে প্রতি বছরই দেই, শুধু নির্বাচন 5 বছর পর দেবো তারা, প্রতি বছরই আমি দেই। তো সেটা স্বচ্ছতার সাথে অতীতও দিয়েছি, এখনও দিয়েছি। আওয়ামী লীগের সরকার আমলে দুদকের মাধ্যমে প্রায় 6 বার আমার পুনঃতদন্ত হয়েছে, এবং আমি একমাত্র ব্যক্তি বলে যাই আজকে টেলিভিশনে যে আওয়ামী লীগের ওই শাসন আমলেও দুদক আমাকে দায়মুক্তি পর্যন্ত সনদ দিয়েছিল, যে আমি বাংলাদেশে একমাত্র। তখন তো আপনি মন্ত্রী ছিলেন না। আমরা তো আসলে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। ফলে আমরা আমাদের মন্ত্রীদেরকে যেভাবে দেখে অভ্যস্ত, যেভাবে তারা আসেন এবং যেভাবে তারা যান, দুটোর মধ্যে অনেক তফাৎ। আপনি প্রধানমন্ত্রীকে নিশ্চয়ই দেখছেন, জি, তিনিও আয়ব্যয়ের হিসাব দিয়েছেন। 17 বছর আওয়ামী লীগ সরকার তার অবৈধ অর্থের সন্ধান খুঁজেও পায়নি। যে মামলাটা পর্যন্ত হয়েছিল সেই মামলাও কিন্তু মেরিটলেস থেকে খারিজ হয়ে গিয়েছে এরকম। তো সেই মন্ত্রী, সেই প্রধান, তিনি প্রধানমন্ত্রী, আর সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
তারপর হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সূত্র ধরে জনাব তারেক রহমান, এবং সেই তারেক রহমানের ক্যাবিনেটের আমরা সদস্য। অতএব এই স্বচ্ছতা আর ধরেন সততা, এই দুটি আমাদের হচ্ছে ধারণ করে চলা রাজনীতিবিদ। আমরা নিশ্চয়ই জবাবদিহি থাকব এবং স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করব। যে কোনো সময় আর্থিক যদি বলেন, স্বচ্ছতা নিশ্চিত করবার জন্য যে কোনো সময় আপনারা এখনও তদন্ত করে দেখতে পারেন। হ্যাঁ, তো আমি এতটুকু বলতে পারি যে আস্থা দল এবং জনগণ আমার উপর রেখেছে, তার অমর্যাদা হবে না। আর আমি একজন মধ্যম সারি ব্যবসায়ী ছিলাম, জীবন জীবিকা নির্বাহ করার জন্য আমার একটা সচ্ছলতা অতীতও ছিল, এখনও আছে। তার বেশি কোনো কিছু প্রাপ্তি হবে অর্থনৈতিকভাবে, সেই জন্য রাজনীতি করি নেই। আমি মনে করছি যে আপনারা যে কোনো সময় যে কোনো কিছু তদন্ত করে দেখতে পারেন। আমি যে শপথ নিয়েছি, দুটি শপথ নিয়েছি, একটা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে, আর একটা হচ্ছে ক্যাবিনেটের মন্ত্রী হিসেবে। নিশ্চয়ই তার বরখেলাপ হবে না। জি, আপনার জন্য অনেক শুভকামনা। দর্শক, আমাদেরও প্রত্যাশা এই যাত্রা নিরাপদ হোক এবং মন্ত্রী শেখ রবিউল আলম তার নিজের সম্পর্কে এবং তার সরকারের ভিশন সম্পর্কে যা বললেন সেটি বাস্তবায়িত হোক। বাংলাদেশের মানুষ সেই কথা এবং কাজের বাস্তবায়ন দেখতে চায়, সেই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকুন সবাই।